হাতে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন। আপনারা দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। যেখানে আমি বললাম, প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন, মিথ্যা বললেন কেন? আপনি পুলিশ হলে প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে, আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপকে আমি তো নিজে দেবো আপনার। দরজা ভেঙে কিছু লোক তাকে খায়া ফেলবে না মাইরা ফেলবে। বাংলাদেশের ইতিহাসে বিদেশিরা যতবার আমাদেরকে শাসন করার সুযোগ পেয়েছে ততবারই তারা আমাদেরকে শোষণ করেছে। এই ম্যানিপুলেশনের যুগে সত্যিকার অর্থেই কখন কি কিভাবে ম্যানিপুলেটেড হয়ে যায় বলা কঠিন। নতুন বাংলাদেশ, ব্র্যান্ড নিউ বাংলাদেশ, নিউ বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, পিনাকি ভট্টাচার্যের, ইলিয়াস হুসাইনের, আশিক চৌধুরীর এবং এনসিপির। লিটারালি এই নতুন বাংলাদেশটা তাদের। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে এই নতুন বাংলাদেশটা রিভিল হচ্ছে বৈদেশিক কোনো নাগরিক দ্বারা। বিদেশ থেকে মানুষ এসে আমার দেশটাকে নতুন করে দিয়ে যাচ্ছে। আমি আসলে সেই নতুনের পরিপক্ষে আমি না। আমি এই নতুন বাংলাদেশকে আসলে মন থেকে ধারণ করি না। তার কারণ হচ্ছে আমার নতুন বাংলাদেশ বৈদেশিক নাগরিকরা এসে আমার নতুন বাংলাদেশ সংস্কার করবে, আমার নতুন বাংলাদেশের সিস্টেমকে রিভিল করবে, সেটা আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি না যে এটা আমার জন্য করা হবে। যে নতুন বাংলাদেশ যারা বলতেছেন এটা আপনাদের জন্য। আমি যদি পার্সোনালি বলি, আমি এটাকে কেন সাপোর্ট করি না, তার কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বিদেশিরা যতবার আমাদেরকে শাসন করার সুযোগ পেয়েছে ততবারই তারা আমাদেরকে শোষণ করেছে। তারা প্রথমে তাদের স্বার্থ, তাদের ইন্টারেস্ট, তাদের বেনিফিটকে সামনে রেখে আমাদেরকে মূলা ঝুলিয়ে আমাদেরকে শোষণ করে গেছে। আর আমরা মনে করেছি যে আসলে আমরা পরিবর্তন হচ্ছি। সত্যিকার অর্থে কোনো বিদেশি নাগরিক দ্বারা আপনি কখনো আপনার দেশের উন্নয়ন করতে পারবেন না। আপনার দেশের উন্নয়ন করার জন্য আপনি সর্বপ্রথম আপনার এলাকা, আপনার জেলা, আপনার থানার জনপ্রতিনিধি যাকে আপনার যোগ্য মনে হবে, যেই ব্যক্তি সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, ওই ব্যক্তিকে যদি আপনি সিলেক্ট করে আপনার দেশ পরিবর্তনের কাজে লাগানোর জন্য সংসদে পাঠান, তখনই সেই ব্যক্তি আপনার মনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারবে। কোনো বৈদেশিক নাগরিক এসে আপনার দেশে সংস্কার করে দিয়ে যাবে আপনার মনের মতো, এটা সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প মাত্র। আপনাদেরকে জানার জন্য বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে 7 থেকে 8 জন বৈদেশিক নাগরিক এনেছেন বাংলাদেশকে সংস্কার করার জন্য, বাংলাদেশকে রিভিল করার জন্য। বাট পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে পৃথিবীতে কোথাও কোনো দেশ নেই, সেটা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, ইউরোপ, আমেরিকা, লন্ডন, যেখানেই বলেন না কেন, ওই সমস্ত কোনো দেশের বিদেশি কোনো নাগরিক কাজ করতে পারবে না। আপনি যদি কোনো মন্ত্রণালয় কিংবা কোনো পাবলিক ইন্টারেস্টে কোনো দেশের হয়ে কাজ করতে চান, আপনার প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনাকে ওই দেশের নাগরিক হতে হবে। সো বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে কিছু জ্ঞানী ব্যক্তি নিয়ে এসেছেন আমাদের দেশে পরিবর্তন করার জন্য। অ্যান্ড আমি বিশ্বাস করি তাদের এই পরিবর্তন তাদের স্বার্থেই কাজে আসবে, তাদের জন্যই ফলপ্রসূ হবে, আমার প্রান্তিক অঞ্চলের গ্রাম বাংলার মানুষের জন্য ফলপ্রসূ হবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু আপনি তারপরে যদি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের ভালো চিন্তা করে একটা সুষ্ঠু সুন্দর নতুন বাংলাদেশ আপনাকে উপহার দেবে, এরকম যদি চিন্তাভাবনা আপনার হয়ে থাকে কিংবা আপনি যদি এরকম ভেবে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো একটা ভিডিও দেখার জন্য। আমি প্লে করছি, আপনি ভিডিওটা দেখুন। শুনুন, আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন, আমার তো ভয় পাওয়াটা স্বাভাবিক, তাই না? গাইজ, প্লিজ স্প্রেড দ্য লাইভ, কিপ ইট অ্যাজ প্রুফ, ওকে? কিপ ইট অ্যাজ প্রুফ, কিপ ইট অ্যাজ প্রুফ। দেখেন, আমি ঠিক মতন এখন পর্যন্ত আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থাটা নিয়ে আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার। হ্যাঁ, এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না। পুলিশের কাজ হতে পারে। ভিডিওতে যা দেখলেন একটা বিষয় খুব পরিষ্কার, একটা মেয়ে চিৎকার করছে বাঁচার জন্য, আর্তনাদ করছে তাকে বাঁচানোর জন্য। তার কথা শুনে মনে হচ্ছে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হায়নার মতো তাকে ছিঁড়ে খাবে, তাকে তুলে নিয়ে যাবে। এরকম একটা ভয়, বিভীষিকাময় সিচুয়েশনের মধ্যে সে সময় পার করছে এবং সাহায্য চাচ্ছে আপনার আমার কাছে। আপনাকে আমি বলবো, আপনি একবার নিজেকে এই মেয়ের জায়গায় নিয়ে এসে চিন্তা করুন, এই মুহূর্তে যদি আপনি সেই মেয়েটি হতেন তাহলে আপনি কি করতেন? সর্বপ্রথম আপনি যে কাজটি করতেন সেটা হচ্ছে আপনার নিকট আত্মীয় স্বজনকে জানাতেন, অথবা সরকারের সাহায্যের জন্য বাংলাদেশ পুলিশের সাহায্য চাইতেন। কিন্তু আপনি যদি জানতে পারতেন যে আপনাকে যারা অ্যারেস্ট করতে এসেছে, আপনাকে যারা আক্রমণ করেছেন, তারা সেই সরকারেরই লোক, তারা সেই পুলিশের লোক, আপনি কোনো অপরাধ না করার কারণেও আপনাকে তারা এভাবে উঠিয়ে নিতে এসেছে বিদেশি কোনো প্রভুর মন রক্ষা করার জন্য, তখন আপনার কাছে কেমন লাগতো?
ভিডিওটি আমি আপনাদেরকে আরেকবার দেখাবো। ভিডিওতে একটি নাম সে উল্লেখ করেছে, নামটি শুনুন। এমনকি যার কথায় আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডর ঈসা, তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি। আপনি কেন সামির ভাইকে সাথে করে উপরে নিয়ে আসছেন? ভিডিওতে আপনারা দেখতে পেলেন মেয়েটি একটি ব্যক্তির নাম নিয়েছে অ্যাম্বাসেডর ঈসা। এই মেয়েটি হচ্ছে মেঘনা আলম, মিস আর্থ বাংলাদেশ অ্যান্ড মিস বাংলাদেশ অর্গানাইজেশনের ফাউন্ডার। সো আমি তার ফেসবুক খোঁজার জন্য তার ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে আপনার 7ই ডিসেম্বর 2024 সালে একটা পোস্ট আমার চোখে পড়ে। সেটা হচ্ছে, সেখানে সে লিখেন, গ্ল্যাড টু হ্যাভ এ মিনিংফুল এক্সচেঞ্জ আওয়ার ডিনার উইথ ইম্পর্টেন্ট মেম্বার্স অফ দ্য এভিয়েশন সেক্টর অপারেটিং ইন বাংলাদেশ, ইনভাইটেড বাই হিজ এক্সেলেন্সি ইসা ইউসুফ আল দুহাইলান, দ্য অ্যাম্বাসেডার অফ সৌদি আরাবিয়া টু বাংলাদেশ। তো মেঘনা আলমের এই পোস্ট থেকে আমি ক্লিয়ার হলাম, ইসা ইউসুফ তার দাওয়াতে মেঘনা আলম সেই ডিনার পার্টিতে অংশগ্রহণ করে, এবং এই সেই ইসা ইউসুফ যার কথা সেই ভিডিওতে বলছে অ্যাম্বাসেডার ইসা। সো কি এমন হলো যে অ্যাম্বাসেডার ইসার নাম এখানে নিতে হচ্ছে? সেটা জানার জন্য আমি যখন নিচে স্ক্রল করতে থাকলাম যে কাহিনী কি হচ্ছে, তখন আমার চোখে পড়লো 25শে মার্চে মেঘনা আলমের একটা ফেসবুক পোস্ট, যেখানে তিনি উল্লেখ করেন, ইসা ইউসুফ, তুমি আমাকে যখন রিং দিয়েছিলে তখন তুমি বলেছিলে তুমি আমাকে সম্মান করবে, তুমি আমাকে যত্ন করবে, তুমি আমার অভিভাবক হয়ে সারা জীবন পাশে থাকবে। তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য যখন আমি অসুস্থ ছিলাম। তোমাকে ধন্যবাদ ভ্যালেন্টাইন ডে না ভুলার জন্য, ভ্যালেন্টাইন ডেতে আমাকে ফুল পাঠানোর জন্য। তোমাকে ধন্যবাদ সৌদি বাদশার খেজুর আমাকে উপহার দেওয়ার জন্য। তোমাকে আরো ধন্যবাদ সৌদি আরবিয়ার বাংলাদেশের প্রতি সাহায্য সহযোগিতা অনবরত রাখার জন্য। এবং এই সমস্ত উপহার আমি তোমাকে ফেরত পাঠালাম, কারণ তুমি আমার জন্য যা করেছো সেই সব উপহার তার সবকিছুর ঊর্ধ্বে। এমনই এক হার্ট টাচিং একটা মেসেজ ফেসবুকে পোস্ট করে, সাথে সে পোস্ট করে আপনার এই সেই রিং, ওয়েডিং রিং এবং ফ্লাওয়ার, অল দ্য স্টাফ। বাট এগুলোর এখন আর তার ফেসবুক প্রোফাইলে নাই, ডিলিট হয়ে গেছে। বাট এই পোস্টার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে মেঘনা আলম অ্যান্ড ইসা ইউসুফ, সৌদি অ্যাম্বাসেডার, দে হ্যাভ বিন ইন রিলেশনশিপ। তারা দুজন একে অন্যকে ভালোবাসতো, তাদের বাগদান হয়েছে, মানে রিং পড়াইছে, তাদের বিয়ে হওয়ার কথা চলতেছিল। বাট সমস্যা তখনই হয় যখন মেঘনা আলম জানতে পারে ইসা ইউসুফ সৌদি অ্যাম্বাসেডার, সে অলরেডি ম্যারিড, বিবাহিত, তার একাধিক স্ত্রী আছে। যখন এই কথা মেঘনা আলম জানতে পারে, তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়। এই মেঘনা আলম বলে যে তুমি আমার সাথে চিট করছো, তোমার সাথে ধোঁকা দিছো, তুমি আমাকে বলো না তুমি বিয়ে করছো, আগে তোমার ওয়াইফ আছে, আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না। সেখান থেকে মেঘনা আলম আপনার ইসা ইউসুফকে বলে যে তুমি যে কাজটা আমার সাথে করছো, আমার সাথে যে চিটটা করলা, এটার জন্য আমি চাই অ্যাটলিস্ট অ্যাপোলজি করো, আমাকে সরি বলো। আর যে সরিটা যদি তুমি আমাকে না বলো, তুমি আমার সাথে যে কাজগুলো করছো এটা আমি তোমার ওয়াইফ যারা আছে সৌদি আরবে তাদেরকে জানাবো, প্লাস আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো পোস্ট করবো, যাতে এরকম একটা কনভারসেশন তাদের মধ্যে হয়। বাট ইসা ইউসুফ তাকে কি বলে জানেন? ইসা ইউসুফ বলে যে তুমি যদি আমার পার্সোনাল ব্যাপারগুলো, ইস্যুগুলো পাবলিকলি নিয়ে আসো, তাতে তোমারই ক্ষতি হবে, কারণ তোমার দেশের সরকার সে আমাকেই সাপোর্ট করবে, তোমাকে সাপোর্ট করবে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার দেশে বসবাস করতেছেন, ভিন দেশে একজন নাগরিক আপনারে বলতেছে, আপনার দেশের মধ্যে আপনাকে বলতেছে তোমার দেশের সরকার আমার সাপোর্ট করবে, তোমারে করবো না, সো ইউ ডোন্ট ডু ইট, ডোন্ট স্পেয়ার ইট, ইট উইল হার্ম ইউ। মানে সে আমাকে চ্যাট করতেছে যে সত্যটা যদি তুমি পাবলিক করো, তোমারই ক্ষতি হইব, আমার ক্ষতি হইব না, আমার কিছুই হবে না। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট হ্যাড হ্যাপেন্ড। কি দেখুন, এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জীবনে কোনোদিন, আমার যাকে চিনে আমাকে সবাই জানে, ঈসা নিজে পর্যন্ত জানে, আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক, সিগারেট হোক, কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি। আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। প্রথমে তার বাসায় আসছে, আয়সা বলতেছে বার্থ ইনফরমেশন নেওয়ার জন্য। যখন মেঘনা আলম বুঝলো যে না, বার্থ ইনফরমেশন সামথিং ইজ রং, তখন তারা বলতেছে দরজা আপনাকে খুলতে হবে, আপনার ঘরে মাদক আছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার লিটারালি কোনো প্রবলেম নেই, আপনার নামে কোনো ঝামেলা নাই, আপনার নামে কোনো কমপ্লেন নাই, আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সাথে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের সাথে কাজ করতেছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, সব কিছু ফাইন। আপনি যদি আনারি পাবলিক হইতেন, উল্টাপাল্টা হইতেন, তাহলে তো অবশ্যই আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ইনভিটেশন নিয়ে হাইলি সোসাইটিতে গিয়ে ডিনার ইনভিটেশন পাইতেন না। অবভিয়াসলি ইউ হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি দ্যাট ইউ হ্যাভ বিন রিকগনাইজড, রাইট? সো আপনি এমন একটা পজিশনে যাওয়ার পর আপনাকে আপনার বাসায় এভাবে পুলিশ পাঠায় আপনাকে হয়রানি করা হচ্ছে, অ্যান্ড আপনার নামে কোনো কমপ্লেন, কোনো কিছুই নাই। ওই মুহূর্তে মেঘনা আলম যে কাজটা করে বুদ্ধিমানের মতো, সে কি করে, তার উকিলকে কল করে। তার উকিল তারা কি বলে জানেন? 999 কল করার জন্য, 999 কল করে সাহায্য চাইতে, হয়তো একটা এভিডেন্স, ভবিষ্যতে এভিডেন্স হিসেবে ইউজ করবে সেই জন্য। জি, আমাকে হেল্প করুন। আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক, ঠিক আছে? আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে। তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই, মানুষের কি বলে, কেউ আমাকে ফাঁসাচ্ছে। মেঘনা আলম 999 কল করে, 999 থেকে বলে যে হ্যাঁ ধন্যবাদ ইমার্জেন্সিতে কল করার জন্য, আপনার ইমার্জেন্সি বলুন। যখন মেঘনা আলম তার পরিচয় দেয়, তার সমস্যাটা বলে, তখন অপর প্রান্ত থেকে বলে কি জানেন? শুনুন কি বলে।
Yes, can you please send somebody to my house? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? একটা মানুষের দরজা ভেঙে কিছু লোক তাকে খায়া ফেলবে না মাইরা ফেলবে, শি ইজ ইন থ্রেট অফ মানে লাইক তার লাইফ রিস্কে আছে, তারে বলতেছে ইংলিশে কথা বলার জন্য। এই হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। মানে এটা যে টোটালি প্ল্যান্ড, মানে টোটালি প্ল্যান করে যে তাকে ধরতে আসছে কিংবা তাকে যে এরকম হ্যারাসমেন্ট করতে আসছে এটা সবাই জানতো। এন্ড তাকে ট্রিপল লাইনে কোলে হোল্ড করে রাখার মানে হইলো যাতে সেই মেঘনা আলম যেন আর কোথাও কোনো সাহায্য চাইতে না পারে, তাকে এখানে ব্যস্ত রাখা আর ওই দিকটা দরজা ভাঙা। ঠাস 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 ঠাস, এই ঠাস ঠাস শব্দ যদি আপনার দরজা হয় আপনার কেমন ফিলিংস হবে একবার ইমাজিন করেন। তারা পুলিশ মনে করেন দুইটা দরজা ভাঙে মেঘনা আলমের ঘরের ভিতরে ঢুকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সে লাইফটা এখানে বন্ধ হয়ে যায়। আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার। হ্যাঁ, এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে। Why are you doing this? আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ আমি তো নিজে দেবো, আপনারা তাড়াতাড়ি করছেন কেন? আমি দিব, আমি দিব, এগুলো আমার নিজস্ব জিনিস। বন্ধ হয়ে যাওয়ার পর আপনার ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে একটা পোস্ট করে। সেই পোস্টটা কি জানেন? আমি আপনাকে পড়ে শোনাই। মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। একটা মানুষের নামে লিটারালি কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই, কোনো সমস্যাই নেই, তার দুইটা দরজা ভাঙা, তার মোবাইল টোবাইল সব কিছু সিজ করে নিয়ে যাওয়া এবং এটা সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করা, কোর্টের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কোনো কমপ্লেন না থাকার পরেও। অ্যান্ড আপনি ফেসবুকে লিখতেছেন যে আপনি সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করছেন। এইটাকে আবার ভ্যালিডেশন দিচ্ছে আপনার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। একটু দেখেন। শফিকুল আলম আবার ডিএমপির এই পোস্টটা, ডিএমপি পুলিশের এই পোস্টটাকে আবার শেয়ার করে বলছে দাইন এখানেই ক্ষমা দেন, মানে থামেন, এটা আর কোনো কথাবার্তা বললেন না। তারা কিডন্যাপ করা হয় না, তার নামে কমপ্লেন আছে, যার কারণে অ্যারেস্ট করা হয়েছে। মানে দে নোস দ্যাট, হাইলি পিপল নো দ্যাট। চিফ অ্যাডভাইজার প্রেস সেক্রেটারি শফিকুল আলম হি নোস ইচ অ্যান্ড এভরিথিং অলসো, যে কারণে তাকে এভাবে অ্যারেস্ট করার সাহস কিংবা এই ধরনের অ্যাকশন পুলিশ নিতে পারছে। বাট সমস্যা দেখা দিচ্ছে কোথায় জানেন? তার পরের দিন যখন আপনার আরেক উপদেষ্টা আসিফ নজরুল যখন বলছে সাংবাদিকের এক প্রশ্নে মেঘনা আলমের গ্রেফতার নিয়ে, যে তাকে গ্রেফতারের প্রক্রিয়াটা সঠিক হয় নাই, প্রক্রিয়াটা ঠিক হয় নাই, কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই। ব্যাপারটা বুঝেন, এক মন্ত্রণালয় বলতেছে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতার করছে, আবার আসিফ নজরুল বলতেছে মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়াটা সঠিক হয় নাই। প্যাচটা ওই জায়গাতেই লাগছে, আর কোনো কিছু না। তার নামে কমপ্লেন আছে, যার কারণে অ্যারেস্ট করা হয়েছে। মানে দে নোস দ্যাট। 9 এপ্রিল মেঘনা আলমকে অ্যারেস্ট করে অ্যান্ড 10 এপ্রিল বিশেষ আদালত মেঘনা আলমকে বিশেষ নিরাপত্তা আইন 1974 কালো আইন, যেটাকে আওয়ামী লীগ সরকার নিজেরাই বলে এটাকে কালো আইন, কারণ এই আইনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি জেল খাটছে। আর এই আইনটাকে আওয়ামী লীগও বন্ধ করতে চাইছে, বাট বিভিন্ন সাংবিধানিক কারণে পারে না, সংশোধনের কারণে। বাট সেই আইনে বিশেষ ক্ষমতা আইন 1974, যে আইন 1974-এ রুজু হয়েছে, সেই আইন আপনি 2025-এ ফেরত আনছেন মেঘনা আলমকে অ্যারেস্ট করার জন্য। অ্যান্ড বিশেষ আদালত এই আইনের অধীনে মেঘনা আলমকে 30 দিন হাজতে আটকে রাখার অনুমতি দিছে। আপনি বুঝার চেষ্টা করেন একটা জিনিস, আপনি বলছেন নতুন বাংলাদেশ, ইউ আর ব্রিঙ্গিং দ্য বাংলাদেশ 02 সেকেন্ড রিপাবলিক, অ্যান্ড আপনি ফেরত আনছেন কি 1974 1974-এর সেই কালো আইন। ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। এই জন্যই আপনাদেরকে বলি যে একটু বোঝার চেষ্টা করেন হোয়াটস হ্যাপেনিং। সো 9 এপ্রিল মেঘনা আলমকে অ্যারেস্ট করা হয়েছে, 10 এপ্রিল বিশেষ আদালত আপনার বিশেষ ক্ষমতা 1974-এর ওই আইনের অধীনে তাকে অ্যারেস্ট দেখাইছে, অ্যান্ড 13 এপ্রিল আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন তার লাইভের মধ্যে এসে বলতেছে কি জানেন, একটু শুনেন। মেঘনা আলম নামে একজন দেহ ব্যবসায়ী, তার কথিত মডেল, যিনি কিনা আটক করেছে ডিবি, সৌদি রাষ্ট্রদূতের কাছে 5 মিলিয়ন টাকা চেয়েছে। 5 মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এইভাবে চাঁদাবাজি করে না। সো কাহিনীটা দাঁড়াইছে কিরকম একবার চিন্তা করেন। 9 এপ্রিল মেঘনা আলমকে অ্যারেস্ট করা হয়েছে, 10 এপ্রিল বিশেষ আদালত 30 দিন হেফাজতে রাখার আদেশ দিছে সেই আইনের অধীনে, অ্যান্ড 13 এপ্রিল ইলিয়াস হোসেন তার ফেসবুক লাইভে এসে বলতেছে যে মেঘনা আলম হচ্ছে দেহ ব্যবসায়ী। মেঘনা আলম সৌদি অ্যাম্বাসেডারের কাছে $5 মিলিয়ন চাঁদা চাইছিল, অ্যান্ড সৌদি অ্যাম্বাসেডার $1.2 মিলিয়ন দিতে রাজি হয়েছিল, বাট তারা 5 মিলিয়ন পর্যন্ত
আটকে ছিল, যে কারণে পুলিশ এটা জানছে, এই কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করছে। ফ্যাক্টটা বুঝেন, উইদিন 3 days, 9 তারিখে অ্যারেস্ট হলো, 10 তারিখে তাকে আদালত বিশেষ আইনে 30 দিনের জন্য হেফাজতে রাখলো। 13 তারিখে ইলিয়াস হোসেনের কাছে এই খবর চলে আসলো কই থেকে? বাংলাদেশ পুলিশ থেকে। ইলিয়াস হোসেন থাকে আমেরিকাতে, বাংলাদেশের পুলিশ তারে কনফার্ম করছে যে এই চাঁদাবাজি হয়েছে। 3 দিনের ভিতরে যদি পুলিশ তারে কনফার্ম করে থাকে, তা আমার কথা হচ্ছে পুলিশ কেন মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইন 1974-এ অ্যারেস্ট করে? পুলিশের কাছে যদি প্রমাণই থাকে মেঘনা আলম দেহ ব্যবসায়ী, মেঘনা আলম ব্ল্যাকমেইলার, চাঁদাবাজি করতে গেছিল সৌদি অ্যাম্বাসাডারের কাছে, তাহলে কেন তাকে বিশেষ ক্ষমতা আইন 1974 দেখায়া গ্রেফতার করতে হয়? কেন বিশেষ আদালত বসায়া তার নামে ওই আইন, যেটি কালো আইন, সে আইন অ্যাপ্লাই করতে হয়? আমার কোয়েশ্চন হয়েছে এটা। অ্যান্ড এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। ইলিয়াস হোসেন যেটা বলছে, 15 এপ্রিল ধানমন্ডি মডেল থানায় মেঘনা আলমের নামে আপনার চাঁদাবাজি ও প্রতারণার মামলা হয়। মেঘনা আলম সহ আরো 2-3 জনের নাম দিয়ে, যাদেরকে সে চিনেও না, তার একটা গ্রুপ বানাইছে যে এই গ্রুপ মিলাম চাঁদাবাজি করছে, কোন হোটেলে বসে মিটিং করছে, সব প্ল্যান হয়ে গেছে অলরেডি, এভরিথিং হ্যাজ বিন প্ল্যান্ড। কিন্তু মেঘনা আলম তার ফেসবুকের আরেকটা পোস্টের মধ্যে কিন্তু লেখা গেছিল এই ব্যাপারগুলো, তার নামে যে রিউমার ছড়ানো হবে। মেঘনা আলম তার ফেসবুকের আরেকটা পোস্টের মধ্যে লিখছে যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ডিজি শফিকুর রহমান, সে তার নামে রিউমার ছড়াইতেছে যে সে নাকি অন্তঃসত্ত্বা। তারা নাকি এই কথা ঈসা ইউসুফ বলছে। ঈসা ইউসুফ বলছে ঈসা ইউসুফের বাচ্চা নাকি মেঘনা আলমের পেটে। কিন্তু মেঘনা আলম বলতেছে যে আমি তো কোনোদিন তার সাথে ফিজিক্যালি জড়াই নেই, শারীরিক কোনো সম্পর্ক স্থাপন করি না, আমি মা হতে যাবো কিভাবে? তো আমার নামে এই সমস্ত রিউমার ছড়াইতেছে, আমার কেরিয়ার নষ্ট করে দিচ্ছে, এখন আমার লাইফটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে। বাট তোমরা আমার এই কথাগুলা, ফেসবুকের পোস্টগুলা স্ক্রিনশট হিসেবে রেখে দাও, প্রমাণ হিসেবে রেখে দাও। আমি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাই কিংবা আমি সুইসাইড করি, তাহলে তোমার সরাসরি বুঝে নিবা যে এটা অ্যাক্সিডেন্ট না, এটা সুইসাইড না, এটার সাথে ঈসা ইউসুফ সরাসরি জড়িত। সে এইগুলো সেন্স আগে থেকে পাইছে, বুঝতে পারছে, কারণ তাকে হয়তো বা কনভারসেশনে বলা হয়েছিল তোমাকে ধ্বংস করে দেওয়া হবে এইভাবে, ওই তো এই সেন্সগুলো সে ফেসবুকে সে আগে থেকে লিখছে। সো এক্স্যাক্টলি মেঘনা আলমের কেরিয়ার যেভাবে নষ্ট করা হয়েছে, ডিজি শফিকুর রহমান যেভাবে তার নামে মিথ্যা সরাইতেছিল, যেটা মেঘনা আলম তার ফেসবুকে বলছে, ঠিক ওই রকমভাবেই সাংবাদিক ইলিয়াস হোসেনও তার লাইভে এসে বলল দেহ ব্যবসায়ী, $5 মিলিয়ন ব্ল্যাকমেইলার, অথচ আদালতে পুলিশ তারে তুললো কি, কোন মামলা দিয়া? বিশেষ ক্ষমতা 1974-এ। বাট 15 এপ্রিল আবার আদালতে তাকে ঠিক এই মামলা দেওয়া হয়েছে যেটা ইলিয়াস হোসেন বলছে। পুরা বিষয়টা যদি আপনি পর্যালোচনা করেন, আপনি একটা বিষয় পরিষ্কার হবেন যে ইট ওয়াজ ভেরি মাচ প্ল্যান্ড। খুব চমৎকারভাবেই মেঘনা আলমকে ফাঁসানো হয়েছে শুধুমাত্র একজন বিদেশি ব্যক্তির ইমেজ রক্ষা করার জন্য, তার পার্সোনালিটি রক্ষা করার জন্য। সে বিদেশি একজন মানুষ, আমার দেশের একজন মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেগঘন ভাষণ, কথাবার্তা, একটা জীবনের মূল্য কি কেউ দিতে পারবে? উনি যখন বলেন যে আমি সেই অন্ধকার, গত 16 বছর 17 বছরকে বলেন আমি সেই অন্ধকার বিভীষিকাময় দিনে ফেরত যেতে চাই না, নতুন বাংলাদেশ চাই। পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ, ভয়ঙ্কর একটা। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি যে মেঘনা আলমের জীবনে এই অন্ধকার বিভীষিকাময় 1974-এর কালো আইন ফেরত দিলেন, সেটার কারণ কি ছিল? আপনার মনে কি এটাই ছিল যে আপনার স্বার্থ রক্ষার জন্য আপনি খুব চমৎকার কথা বলবেন, অন্যের স্বার্থের জন্য ডাজন্ট রিয়েলি কেয়ার, এরকম কিছু একটা? তাহলে 1 টাকা চুরি যদি চুরি হয়, 10 টাকা চুরি তো চুরি, 500 টাকা চুরি তো চুরি। একটা খুনের মামলা যদি ফাঁসির আসামি হয়, 10টা খুনের মামলায় তো ফাঁসির আসামি হয়। তো একটা মানুষের মূল্য যখন আপনার কাছে এরকম, তো 10টা মানুষের মূল্য যে ভিন্ন হবে, তা আমি কি করে বুঝবো, তা আমি কি করে মেনে নেব? আর এই জন্য আমি নতুন বাংলাদেশ মেনে নেই। আমি আপনার সেই সংবিধান, আপনার সেই পরিবর্তনের সাপোর্ট করি নাই। মেঘনা আলম যে সাহস, দুঃসাহস দেখাইছে, এত বড় পাওয়ারের সাথে, সিস্টেমের সাথে সবকিছুর এগেইনস্টে গিয়া নিজেকে মূর্তির মতো দাঁড় করে আপনার ফেসবুকে এসে কথা বলছে, সমাজের কথা বলছে, এটার জন্য মেঘনা আলম রে আমি জানি না কি বলবো, শি ইজ রিয়েলি অনেক বেশি সাহসী একটা মেয়ে। তা না হলে এটা সম্ভব না। বাংলাদেশে কয়টা মানুষ পারবে, ইনক্লুডিং মি, আমারও মনে হয় না করা সাহস হবে যে এরকম সিস্টেমের এগেইনস্টে গিয়ে যুদ্ধ করা। বাট মেঘনা আলম তার ফেসবুক প্রোফাইলের মধ্যে আরেকটা যে পোস্ট করছে, ক্ষোভের কথা, কষ্টের কথা লিখছে যে এই নতুন বাংলাদেশ আমরা চাইছিলাম, আমাদের এই বাংলাদেশে কি কখনো কোনোদিন মানুষ সত্যিকার বিচার পাবে, নাকি সারা জীবন আমাদের সিস্টেম ম্যানিপুলেটেড হয়ে অন্যের স্বার্থে ব্যবহার হবে? সে তার চিন্তার কথা কিন্তু লেখা গেছে যে এটা আমার সাথে হচ্ছে, এরকম হবে, এটা কি কোনো পরিবর্তন হবে না এই নতুন বাংলাদেশ? তার দুঃখের কথা বলছে। আমি চাই না কালকে আপনি মেঘনা আলমের মতো ফেসবুকে স্ট্যাটাস দেন যে এই নতুন বাংলাদেশ চাইছিলাম, এই নতুন বাংলাদেশ চাইছিলাম।
মেঘনা আলমকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বলতেছে মেঘনা আলমকে যেইভাবে তার ঘর থেকে তাকে উঠায় নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে। পুলিশ বলতেছে সেটাকে সাপোর্ট করছে আবার শফিকুল আলম, চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, অ্যান্ড ওইটাকে ভ্যালিডেশন দিচ্ছে যে চিফ সেক্রেটারি। অ্যান্ড আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে এই সরকার এরকমভাবে অ্যারেস্টকে যদি আইনি প্রক্রিয়া অনুসরণ করা মনে করে, তাহলে আপনার নতুন বাংলাদেশে কি ধরনের অনুকরণ, কি আইন কানুন তৈরি হবে সেটা আপনারা বুঝবেন। আপনাদের বিবেকের কাছে সেই প্রশ্ন রাখলাম, আর কিছু না। আর পরিশেষে শুধু আমি একটা কথা বলতে চাই, যেই সরকার তার দেশের নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে না, যেই দেশের ছাত্র নেতারা বৈষম্য বিরোধী নেতা হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু মেঘনা আলমের মতো মেয়েকে ঘর থেকে টেনে হিসড়ে নিয়ে খাঁচাই বন্দি করার পরেও ওই সমস্ত নেতাদের মুখ থেকে একটা উচ্চ বাক্য কিংবা একটা প্রতিবাদের শব্দ বাহির হয় না, অন্তত সেই দেশে যে নতুন কি বন্দোবস্ত হবে, নতুন কিছু হবে, ওইটা আমি আশা করি না। আমি কি চাই তাহলে? আমি চাই আপনারা নিজেকে সচেতন করুন, কারো দেখানো পথে না হাঁটুন, নিজের মতো করে বিবেচনা করুন। আমি চাই কিন্তু কোনো কিছু করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, কেন করছেন, কার জন্য করছেন, কে উপকৃত হচ্ছে আপনার এই কাজের জন্য। আমরা হুজুগের বসে অনেক কাজই করে থাকি, আর যে হুজুগের বসে কাজ করার কারণে জুলাই আগস্টের আহতরা আজকে হসপিটালে পস্তাইতেছে। তো আমি চাই না আপনি আগামীতে পস্তান, আপনার দিন আগামীতে খারাপ হোক। থিঙ্ক বিফোর ইউ সে এনিথিং। কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তা করবেন, কোনো কিছু বলার আগে অবশ্যই চিন্তা করবেন। নিজে বিচারপতি হয়ে যাবেন না। এই ম্যানিপুলেশনের যুগে সত্যিকার অর্থেই কখন কি কিভাবে ম্যানিপুলেটেড হয়ে যায় বলা কঠিন। আমি চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের বিবেককে জাগ্রত রাখুন এবং বাংলাদেশের প্রতিটা মানুষের পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।